নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সারা দেশ জুড়ে পালিত হলো 18তম কার্গিল বিজয় দিবস। টুইটারে ভারতীয় সেনা জওয়ানদের কার্গিল অবদান নিয়ে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। বন্যা কবলিত গুজরাতের জন্য অন্তর্বর্তীকালীন 500 কোটি টাকার সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গি কার্যকলাপের জন্য তহবিল যোগানের অভিযোগে প্রায় 1 দশকের পুরনো আর্থিক তছরূপ মামলায় ইডি গ্রেপ্তার করল সাবির শাহকে। নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সারা দেশ জুড়ে পালিত হলো 18তম কার্গিল বিজয় দিবস। টুইটারে ভারতীয় সেনা জওয়ানদের কার্গিল অবদান নিয়ে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সারা দেশ জুড়ে পালিত হয়েছে 18তম কার্গিল বিজয় দিবস। সারা দেশ যখন শহীদ সেনার স্মৃতিচারণে ব্যস্ত, তখনই টুইটারে ভারতীয় সেনা জওয়ানদের কার্গিল অবদান নিয়ে একাধিক টুইট করে শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী তার টুইটে সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তাদের অবদান এবং আত্মবলিদানের জন্য গর্ববোধ করেন তিনি। তাদের লড়াই ও স্বার্থত্যাগের জন্য সুরক্ষিত থেকেছে সারা দেশের কয়েক কোটি জনসাধারণ। কার্গিল বিজয় দিবস তাকে মনে করিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা সম্পর্কেও। অপর এক টুইটে মন্তব্য মোদীর। ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে গিয়ে শ্রদ্ধা জানিয়ে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি সহ সেনাবাহিনীর 3 প্রধান। জম্মু কাশ্মীরের ড্রাসওয়ার মেমোরিয়ালে সোমবার থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা শুরু হয়েছে। গত রবিবার ইন্ডিয়া গেটে কার্গিল পরাক্রম সমাবেশ নামে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, প্রতি বছর এই তারিখে কার্গিল দিবস পালিত হয়। আজ থেকে 18 বছর আগে টানা 60 দিন লড়াইয়ের পর 1999 সালের এই দিনটিতেই কার্গিলে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জয়লাভ করে। কার্গিল যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন প্রায় 500 ভারতীয় জওয়ান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন্যা কবলিত গুজরাতের জন্য অন্তর্বর্তীকালীন 500 কোটি টাকার সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্যা কবলিত গুজরাতের জন্য অন্তর্বর্তীকালীন 500 কোটি টাকার সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিজয় রূপানীকে সঙ্গে নিয়ে আকাশপথে বন্যা কবলিত এলাকাগুলির পরিদর্শন করেন মোদী। তিনি আশ্বাস দেন, উদ্ধার ও ত্রাণ কার্যে বায়ুসেনার অতিরিক্ত 10টি হেলিকপ্টারকে ব্যবহার করা হবে। আকাশপথে পরিদর্শনের আগে এদিন বিমানবন্দরেই রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন মোদী। সেখানে সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি খতিয়ে দেখার পর 500 কোটি টাকার অন্তর্বর্তীকালীন সহায়তা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে সকল কৃষকরা সর্বস্ব খুইয়েছেন তাদের যথাসাধ্য সাহায্য করা হবে। বন্যায় নিহতদের নিকটাত্মীয়কে ইতিমধ্যেই ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে গুজরাট প্রশাসন। এদিন প্রত্যেকে আরও অতিরিক্ত 2 লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। মোদী জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হবে। পাশাপাশি আহতদের প্রত্যেককে 50,000 টাকা করেও দেওয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বন্যায় সবচেয়ে ক্ষতি হয়েছে গুজরাতের বানসকাটা ও পাটান জেলার। গত 24 ঘন্টায় সেখানে 200 মিলিমিটারেরও উপর বৃষ্টি হয়েছে। বানসকাটায় মোট বৃষ্টি হয়েছে 463 मिलीमीटर। इंफ्रास्ट्रक्चर का विषय हो, बिजली पानी की चिंता का विषय हो, इन सारे विषयों पर भारत सरकार पूरी तरह से मदद करेगी। भारत सरकार की सारी एजेंसीज जल्द से जल्द यहां पहुंच करके गुजरात सरकार के सर्वे की टीम करने वाली टीमों के साथ मिलकर के काम करेगी। आने वाले दिनों में भारत सरकार की तरफ से स्टेट डिजास्टर रिलीफ फंड के लिए ₹500 करोड़ से भी ज्यादा तत्काल मुहैया करा दिया जाएगा और सर्वे करने के बाद जो भी आवश्यकता होगी उस आवश्यकताओं को भारत सरकार तत्काल परिपूर्ण करेगी। সেখানে সেনা, বায়ুসেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্য চালাচ্ছে। ইতিমধ্যে বায়ুসেনার 4টি হেলিকপ্টার নামানো হয়েছে। সেনার 2টি কালাম মোতায়েন করা হয়েছে। এছাড়া এনডিআরএফের 8টি দলও রয়েছে সেখানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জঙ্গি কার্যকলাপের জন্য তহবিল যোগানের অভিযোগে প্রায় 1 দশকের পুরনো আর্থিক তছরূপ মামলায় ইডি গ্রেপ্তার করল সাবির শাহকে। জঙ্গি কার্যকলাপের জন্য তহবিল যোগানের অভিযোগে প্রায় 1 দশকের পুরনো আর্থিক তছরূপ মামলায়
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করলেও সাবির শাহকে। সূত্রের খবর, শ্রীনগরে শাহকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হওয়া এই কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতাকে 7 দিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে দিল্লির আদালত। ইডির পক্ষ থেকে সাবিরের বিরুদ্ধে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগ করা হলে অতিরিক্ত দায়রা বিচারক সিদ্ধার্থ শর্মা তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদে সম্মতি দেন। এই মামলায় ইডি এর আগে শাহকে একাধিকবার সমন জারি করেছিল, কিন্তু তিনি কখনোই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দেননি। এজন্য চলতি মাসের গোড়ায় শাহর বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিল্লির এক আদালত। সেই পরোয়ানা অনুসারেই শাহকে গ্রেপ্তার করা হয় বলে এক পদস্থ আধিকারিক জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মহারাষ্ট্রের ঘাটকোপারে বাড়ি ভেঙে পড়ে মৃত্যু হয়েছে 17 জনের। ঘটনায় গ্রেপ্তার স্থানীয় শিবসেনা নেতা। মহারাষ্ট্রের ঘাটকোপারে গতকাল বাড়ি ভেঙে পড়ার ঘটনায় গ্রেপ্তার স্থানীয় শিবসেনা নেতা। ভেঙে পড়া সিদ্ধিসাই কোঅপারেটিভ হাউজিং সোসাইটির বাসিন্দাদের দাবি, বাড়ির গ্রাউন্ড ফ্লোরটি সুনীল সীতাপ নামে ওই শিবসেনা নেতার। সেখানে নার্সিংহোম সংস্কারের কাজ চলছিল, যার জেরে পুরো হাউজিংয়ের পিলারগুলি দুর্বল হয়ে পড়ে। তাতেই বৃষ্টির মধ্যে ওই বিপর্যয় ঘটে যায়। গতকাল রাতেই আটক করা হয়েছিল তাকে। আজ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় তাকে। এদিকে হাউজিং ভেঙে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে 17 দাঁড়িয়েছে। গতকাল রাতভর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আরও 5 জনের দেহ বের করা হয়েছে। বৃহন্মুম্বাই পৌরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রতিনিধি বলেন, দমকল বিভাগ ও এনডিআরএফ জওয়ানদের সঙ্গে নিয়ে আমাদের উদ্ধারকারী দল 28 জনকে বের করেছে। তাদের মধ্যে 27 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। জখম 11 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে বিপর্যয়ের মধ্যে পড়া ওই আবাসনের বাসিন্দাদের আশপাশের 3টি স্কুলে রাখার সাময়িক বন্দোবস্ত করেছে পৌরসভা। তবে বাসিন্দারা নিজেদের আত্মীয় স্বজনের কাছে থাকতে গিয়েছেন। গতকাল রাতে বিপর্যয়স্থলে যান রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেন, অপরাধের অভিযোগ দায়ের হয়েছে, পুলিশ তদন্ত করছে। আমি পৌরসভা কমিশনারকে তদন্ত করে 15 দিনে রিপোর্ট পেশ করতে বলেছি। जो आज बिल्डिंग कोलैप्स हुई थी, इसमें दोपहर से फायर ब्रिगेड के और एनडीआरएफ के लोग रेस्क्यू ऑपरेशन कर रहे हैं। कई लोगों को जिंदा बाहर निकाला गया है। कुछ लोग दुर्दैव से मृत्युमुखी भी यहां पर पड़े हैं। जो अभी भी लोग अंदर हैं उनको भी निकालने की कोशिश जारी है। कुछ लोगों से कांटेक्ट भी अंदर हुआ है, उनको भी बाहर निकाला जाएगा। और इस मामले में ऑफेंस भी। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কৈলাসহর টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৈলাসহরের এবছরের হজযাত্রীদের দেওয়া হলো সংবর্ধনা। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কৈলাসহর টাউন হলে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। কৈলাসহর থেকে 38 জন এবার হজ যাত্রায় যাচ্ছেন। ত্রিপুরা থেকে মোট 125 জনের যাবার কথা থাকলেও একজনের মৃত্যু এবং একজন অসুস্থ হওয়ায় বর্তমানে 123 জন যাবে। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি জসিমউদ্দিন, রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা বিলকিস জাহান, রাজ্য কমিটির সম্পাদক শেতব উদ্দিন, ঊনকোটি জেলার সভাপতি রঞ্জন সিনহা সহ অন্যান্যরা। রাজ্য সভাপতি জানান, রাজ্যের প্রতিটি জেলারই পবিত্র হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। আগামী 5 তারিখ কৈলাসহর থেকে 38 জন হজ যাত্রী আগরতলায় যাবে, 6 তারিখ কলকাতায় যাবেন এবং 7 তারিখে রওনা দেবে মক্কায়। প্রায় সকল নেতৃত্বরাই তাদের বক্তব্যে বিজেপি যে সাম্প্রদায়িক দল নয় তার ব্যাখ্যা তুলে ধরেন। পার্টির সংখ্যালঘু মোর্চার উদ্যোগে কৈলাসহরে টাউন হল করে আমরা আমাদের যেই পবিত্র মক্কা শরীফ যারা হজযাত্রীরা যাচ্ছেন ওনাদেরকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান এখানে করেছি। কৈলাসহর থেকে 38 জন যাচ্ছে। পুরা ত্রিপুরা থেকে টোটাল 125 জন যাওয়ার কথা ছিল, একজন মারা গেছেন, আরেকজন অসুস্থ, 123 জন যাবেন। আমরা এরকম মানে প্রত্যেকটা জেলাতে একটি কুয়াশা করে আমরা কর্মসূচি রেখেছি। প্রত্যেক জেলাতে আমাদের যারা পবিত্র মক্কা শরীফ হজযাত্রীরা যাবেন ওনাদেরকে আমরা সম্বর্ধনা অনুষ্ঠান রেখেছি ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে। আমরা হজযাত্রীদের মধ্যে ফারুক আলী বলেন যে পবিত্র হজযাত্রীদের যে কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনই সংবর্ধনা দিতেই পারে, এতে আলাদা করে ভাববার কিছু নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বিজেপি কর্মী নিশিকান্ত চাকমার মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপি কর্মী নিশিকান্ত চাকমার মৃতদেহ আজ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা 11:30 নাগাদ শববাহী যান তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এসে পৌঁছে। সেখানে বিজেপি রাজ্য নেতৃত্ব কল্যাণী রায়ের নেতৃত্বে কর্মী সমর্থকরা পুষ্পস্তবক দিয়ে মরদেহে শ্রদ্ধা প্রদর্শন করে। এরপর বাইক র্যালির মধ্য দিয়ে মিছিল করে চম্পাঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পথে তুষিন্দ্রায় বাড়ি ওমপি চৌমুনি চাকমাঘাটে মরদেহে শ্রদ্ধা জানানো হয়। পরে দেহ তার বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কল্যাণী রায় জানান, ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে যেভাবে শক্তি বৃদ্ধি করে চলছে সাবরুম থেকে ধর্মনগর অবধি, আর তাতেই সিপিএমের ভিত কেঁপে উঠেছে, 25 বছরের ভিত কেঁপে উঠেছে। তাই তারা ভীত সন্ত্রস্ত হয়ে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর যেভাবে আক্রমণ শুরু করেছে। গত 19 তারিখে আমাদের ছৈলেংটা বাজারের যে নিশিকান্ত চাকমা, তাকে তারা প্রচণ্ড বেধড়কভাবে মাথায় সারা শরীরে আঘাত করে এবং তাকে সঙ্গে সঙ্গে আগরতলা হাসপাতালে, জিবি হাসপাতালে ভর্তি করা হয়। গতকালকে জিবি হাসপাতালের আইসিইউতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকালকে আমরা ছৈলেংটা বাজারে আমাদের রাজ্য সভাপতি এদিন নিশিকান্ত চাকমাকে শ্রদ্ধা জানাতে বহু কর্মী সমর্থক বাইক র্যালি ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট ডেপুটেশন দিল বিজেপি ইছকপুর প্রাথমিক কমিটি। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ইছকপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট 6 দফা দাবির ভিত্তিতে বিজেপি ইছকপুর প্রাথমিক কমিটি ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী বিলকিস জাহান, সুমিতা সিনহা, বিজেপি নেতা পিনাক শঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে সুমিতা সিনহা বলেন, ইছকপুর গ্রাম পঞ্চায়েতে প্রকৃত বিপিএল পরিবারকে সরকারি ঘর প্রদান করা হয়নি। রেগা শ্রমিকদের কাজের পর পেমেন্ট দেওয়া হয়নি। পঞ্চায়েত এলাকায় সুষ্ঠুভাবে শৌচালয় বিলি করা হয়নি। তাছাড়া পঞ্চায়েত এলাকায় পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে সচিবের সাথে আলোচনা হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত ইছকপুর গ্রাম পঞ্চায়েতের যে স্বজন পোষণ এবং চরম পর্যায়ে দুর্নীতি চলছে, সেই স্বজন পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা ইছকপুর গাঁও পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারির কাছে একটি ডেপুটেশনে মিলিত হয়েছি। ডেপুটেশন শেষে পঞ্চায়েত সচিব বলেন, তারা যে ডেপুটেশনের যে দাবি দাবাগুলো যে সমস্ত কিছুই সঠিক এবং আমরা সরকারের তরফ থেকে দাবি জানাই আমরা উপরে মানে হাইয়ার অথরিটি যারা আছে তাদের কাছে আমরা তারা ডেপুটেশনের দাবিগুলো জানাইমু। নিশ্চয়ই হাইয়ার অথরিটির যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্তে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নদীর ভাঙনে বেহাল, ঝুঁকিপূর্ণ রাস্তা, সমস্যাদীর্ণ পাকা ব্রিজ। কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে সমস্যা সমাধানের দাবি আদায় করল অটো চালকরা। ঘটনা মেলাঘর তেলকাজরার কলমক্ষেত এলাকায়। গোমতীর সমর সেতুর উপর হয় এই অবরোধ। তেলকাজলা, বানিয়াছড়া, কলমক্ষেত, উরমাই, দশরথবাড়ি, ঘ্রাণতলী প্রভৃতি এলাকার 35 থেকে 40 হাজার মানুষের যাতায়াত নির্ভর করে এই ব্রিজ ও রাস্তাগুলির উপর। মূলত এই সমস্ত রাস্তা ও ব্রিজটি দিয়েই মেলাঘরের সঙ্গে সংযোগ রক্ষা হয় এত সব মানুষের, কিন্তু সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবতই বেহাল হয়ে পড়েছে এই ব্রিজ ও রাস্তাগুলি। বর্ষায় গোমতীর জল ফুলে ফেঁপে ওঠায় সমর সেতু সংলগ্ন পূর্ব দিকের রাস্তাটি অনেকটাই চলে গেছে নদীগ্রাসে। প্রতিবাদে অটো চালকরা কিছুক্ষণের জন্য সমর সেতুর ওপর রাস্তা অবরোধ করে বসেন। এরপর ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও পূর্ত আধিকারিকরা। ব্রিজের ক্ষেত্রে যে কিছুটা সমস্যা ছিল তা মেনে নিয়েছেন তিনি। পাশাপাশি তিনি দিয়েছেন দ্রুত সংস্কারের আশ্বাসও। যে ফসারমা ঘাট থেকে পূর্ব দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তার 300 মিটার দূরে রাস্তাটা ভেঙে গেছে এবং ব্রিজের অবস্থা খুব শোচনীয়। এবং ব্রিজ থেকে মেলাঘর পর্যন্ত যে রাস্তা আছে ওই রাস্তা খুব খারাপ অবস্থা। ওইটা 2 বছর ধরে খারাপ, কিন্তু এটা কাজ হচ্ছে না। আর ওই জায়গায় যে ফসারমা ঘাট থেকে একটু পূর্ব দিকে যে রাস্তাটা, ওই গ্রাম ওই দিকে 5টা গ্রাম আছে, একটা এডিসি ভিলেজ আছে, ওই লোকের যাতায়াত এই রাস্তাটা দিয়ে সম্পূর্ণ। তাহলে 35 থেকে 40 হাজার লোক যাতায়াত ওই রাস্তা দিয়ে, কিন্তু ওই রাস্তাটা ঠিকমতো মেনটেন্স হচ্ছে না এবং রাস্তা ভেঙে গেছে। এটা অনেকদিন ধরে তাদেরকে কমপ্লেন জানানো হচ্ছে, তারা কোনোই কাজ করছে না। এবারগুলো ডেপুটেশন দেওয়ার সাথে সাথে তারা এসেছে এবং কাজটাকে দ্রুত করে ফেলবে ওই প্রতিশ্রুতি দিয়ে তারা এখন গেছে। যেটা ভাঙতেছে অনবরত বৃষ্টির কারণে সমস্যাটা তৈরি হয়েছে, তো এখন আমরা লোক লাগিয়ে দিয়েছি, আজকেই কাজ শুরু হবে।
তো আশা করি তো অ্যাকচুয়ালি এখন জয়েন্টলি যেহেতু কাজটা দুইটা ডিপার্টমেন্টের, রাস্তাটা আমাদের আর নদীর ভাঙন এটা ওয়াটার রিসোর্সের ব্যাপার, তো আমরা দুই ডিপার্টমেন্ট মিলিয়ে এখন এটাতে কাজে হাত দেবো আর কি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বগাফা ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হল বন মহোৎসব ও লোক সংস্কৃতি উৎসব 2017। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী মনীন্দ্র রিয়াং। বগাফা ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হল বন মহোৎসব ও লোক সংস্কৃতি উৎসব 2017। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র স্কুলে অনুষ্ঠিত হয় বন মহোৎসব ও বীরচন্দ্র বাজার শেডঘরে অনুষ্ঠিত হয় লোক সংস্কৃতি উৎসব। ত্রিপুরার আদিম জাতি ও কারা দপ্তরের মন্ত্রী মনীন্দ্র রিয়াং এর হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শঙ্কর মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেব মজুমদার, মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা এই হারিয়ে যাওয়া লোক সংস্কৃতির গুরুত্ব সকলের সামনে তুলে ধরেন। বক্তারা জানান এই লোক সংস্কৃতির মধ্য দিয়ে সমাজের সকল অংশের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা সম্ভব, তাই এই লোক সংস্কৃতিকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। যেভাবে সেটাকে মনোনয়ন করুক, তার উপর ভিত্তি না করে আমরা চাই অন্তত আমার মানব জনম গোষ্ঠী, আমার ট্রেডিশনালি যারা আছে, এখানে ছাত্র ছাত্রী যারা আছে, তাদের ভবিষ্যতের বিভিন্ন রকম এবং বাংলার ভাষা, তাকে এই ভাষাকে কেন্দ্র করে আজকে লোক সংস্কৃতির এই বিষয়ে চিন্তা ভাবনা করে এই ধরনের অনুষ্ঠানগুলি হচ্ছে। যদি না পারি আমরা, যদি সেরকম ভাবে যদি অন্য অভিজ্ঞতায় যদি চলে যাই, তাহলে সেখানে কিন্তু একটা ভাবার দরকার আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েতের সচিবের নিকট ডেপুটেশন দিল বিজেপি ইছকপুর প্রাথমিক কমিটি। কৈলাসহরের গৌরনগর ব্লকের অধীনে ইছকপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবের নিকট 6 দফা দাবির ভিত্তিতে বিজেপি ইছকপুর প্রাথমিক কমিটি ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী বিলকিস জাহান, সুমিতা সিনহা, বিজেপি নেতা পিনাক শঙ্কর মজুমদার সহ অন্যান্যরা। ডেপুটেশন শেষে সুমিতা সিনহা বলেন, ইছকপুর গ্রাম পঞ্চায়েতে প্রকৃত বিপিএল পরিবারকে সরকারি ঘর প্রদান করা হয়নি, রেগা শ্রমিকদের কাজের পর পেমেন্ট দেওয়া হয়নি, পঞ্চায়েত এলাকায় সুষ্ঠুভাবে শৌচালয় বিলি করা হয়নি। তাছাড়া পঞ্চায়েত এলাকায় পানীয় জল, বিদ্যুৎ এবং রাস্তাঘাটের বিভিন্ন সমস্যা নিয়ে সচিবের সাথে আলোচনা হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরনগর আরটি ব্লকের অন্তর্গত ইছকপুর গ্রাম পঞ্চায়েতের যে স্বজন পোষণ এবং চরম পর্যায়ে দুর্নীতি চলছে, সেই স্বজন পোষণ এবং দুর্নীতির বিরুদ্ধে আজ আমরা ইছকপুর গাঁও পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারির কাছে একটি ডেপুটেশনে মিলিত হয়েছি। ডেপুটেশন শেষে পঞ্চায়েত সচিব বলেন, তারা যে ডেপুটেশনের যে দাবি দাবাগুলো যে সমস্ত কিছুই সঠিক, এবং আমরা সরকারের তরফ থেকে দাবি জানাই আমরা উপরে মানে হাইয়ার অথরিটি যারা আছে তাদের কাছে আমরা তারা ডেপুটেশনের দাবিগুলো জানাইম। নিশ্চয়ই হাইয়ার অথরিটির যে সিদ্ধান্ত দেব সেই সিদ্ধান্তে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচল আইওসি সহ বিশালগড়বাসী। ঘটনা বিশালগড় আদালত সংলগ্ন এলাকায়। এক ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচল আইওসি সহ বিশালগড়বাসী। ঘটনা বিশালগড় আদালত সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ খয়ারপুর থেকে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির TR01W1867 নম্বরের একটি গ্যাস ভর্তি গাড়ি গ্যাস নিয়ে উদয়পুর যাচ্ছিল। আচমকা বিশালগড় আদালতের সামনে আসতেই গাড়ির ভেতর থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোতে থাকে। সাথে সাথে চালক বিষয়টা অনুভূতি করতে পেরে গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়ে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়া অনেকটা জায়গা নিয়ে প্রভাব বিস্তার করে। ছুটে আসে এলাকার লোকজন সহ বিশালগড় আদালতের উকিল বাবুরা। খবর দেওয়া হয় বিশালগড় ফায়ার স্টেশনে। ছুটে আসে ইঞ্জিন এসে আগুনের হাত থেকে গ্যাস ভর্তি গাড়িটিকে রক্ষা করে। উকিল বাবুরা জানান, অল্পেতে রক্ষা পেল বিশালগড়। ঘটনাস্থল থেকে 200 মিটার দূরে অবস্থিত আইওসি প্রজেক্ট। এই গ্যাস ভর্তি গাড়িটি যদি ব্রাস্ট হতো তাহলে আইওসিতে ও এর প্রভাব পড়ত। আইওসিতে প্রভাব পড়া মানে পুরো বিশালগড় সহ আশপাশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হতে পারত। ফলে অল্পেতে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল বিশালগড়বাসী। আমরা যথারীতি দেখতে দেখলাম যে এটা গ্যাসের গাড়ি, সিএনজি গ্যাসের গাড়ি। আমরা ফায়ার সার্ভিসে খবর দেই, ফায়ার সার্ভিস যথারীতি আসে এটা আগুন তাদের নিয়ন্ত্রণে আনে। আমাদের ফায়ার সার্ভিসের ধরুন আগুন তাদের নিয়ন্ত্রণে এসছে, না হয়তো বিশালগড়ের
বাজারে যদি আটটু গাড়িটা অতিক্রম করতো হয়তো বা বাজার সহ উচ্চলক্ষ অঞ্চলে ক্ষতি হতো। এখন অব্দি আহতটা তো এরকম না, কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল, তা আগুন লেগে গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।